মাজেদা খালার বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। তুর অনেকক্ষণ যাবৎ সেই সব কথা চিন্তা করে চলেছে, যার ফলে থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে ভাবনার জগতে ডুবে আছে। এইদিকে মাজেদা খালা কলিং বেলের আওয়াজ শুনে তড়িগড়ি করে দরজা খুলে দিল। তিনি জানেন গত এক সপ্তাহ যাবৎ এই সময় কে বাড়ি আসে। আনানকে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ টিপে হাসল খালা। জ্যোতি খালার পেছনে দাঁড়িয়ে উকি দিচ্ছে। আনানের হাতে ফুল দেখে দুহাত মুঠ করে গালের সাথে চেপে ধরে বিড়বিড়িয়ে বলল, ওয়াও, পুরাই নাটকের নায়কের মতো ফুল নিয়ে আসছে। তুর আপা দেখলে ভীষণ খুশি হবে। আনান বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, খালা তুর খেয়েছে? খালা মুখে হাসি বজায় রেখে বলল, বর ছাড়া বউ কি করে খাবার মুখে তুলবে? আনান ভ্রুকুটি করে তাকায়। খালা হেসে উঠল, বলল, ঘরে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আনান মাথা নেড়ে উপরে উঠে গেল। তার পেছনে পেছনে শাহেদ, নবাব আর টেডি বেয়ার হাতে নেওয়া গার্ডও উপরে উঠল। সবগুলো জিনিস দরজার সামনে রেখে পুনরায় নেবে আসলো তারা। আনান দাঁড়িয়ে আছে। দরজা নক করবে কি করবে না সেটা ভাবছে। ভাবতে ভাবতে এক পর্যায়ে অবাক হল, যে রুমটাতে একসময় তার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারত না, আজ সেই রুমের দরজা নক করার জন্য ভাবতে হচ্ছে তাকে। হাসল আনান, তার মতো এমন একটা মানুষ এতটা বদলে গেছে ভেবে হাসল। অতঃপর বিড়বিড় করে বলল, আদুরিনী, তোমার মান অভিমানের ভিড়ে জীবন এতটা সুন্দর হবে বুঝতে পারিনি। হুট করে কেন যেন দরজার অপর প্রান্তে কি হচ্ছে তা দেখার জন্য মন উতলা হয়ে উঠল আনানের। তাই নক না করে লক খুলে ভেতরে ঢুকে পড়ল। কাঙ্ক্ষিত রমণী নজরবন্দি হতেই থমকাল আনান। স্থির করা দৃষ্টি জোড়া নিপলক। তুর বিছানার ঠিক মাঝখানে বসে আছে। ক্রিম কালারের শার্ট, তার সাথে সিগ্রিন কালারের স্কার্ট। মাথায় হিজাব নেই, বরং দীঘল কালো চুলগুলো বিছানায় ছড়ানো ছিটানো। গালের দুপাশের লাল আভাটা আজ একটু বেশিই মনে হচ্ছে। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে তার সাথে চিন্তিত মুখাবয়ব। সব মিলিয়ে আনানের কাছে তুরকে একটু বেশিই সুন্দর লাগছে। আনান লম্বা শ্বাস টেনে দরজা আটকে পা বাড়ায়। গালাপের বুকে তুরের সামনে ধরে মুচকি হাসে। তুর বিস্ময় নিয়ে তার দিকে তাকাতেই আনান অন্য হাত দিয়ে কান চেপে ধরে আদুরে গলায় বলল, সরি মায়াবতী, আর এমন হবে না, আই প্রমিস। তুর কয়েক সেকেন্ড চুপ করে থেকে দুহাত বাড়িয়ে ফ্লাওয়ার বুকেটা জড়িয়ে ধরল। তুর কোনো কথা বলবে তার আগে আনান তড়িগড়ি করে দরজা খুলে একে একে সব জিনিসপত্র রুমে এনে রাখল। তুর বিছানার মাঝবরাবর দাঁড়িয়ে সবটা দেখছে। সাদা রঙের টেডি বিয়ার দেখে চুপ করে থাকতে পারল না। বিছানা থেকে নেমে জড়িয়ে ধরে বলল, এইটাও আমার? আনান মাথা নেড়ে বলল, সবটা তোমার। তুর ফুল আর টেডি বেয়ার দুহাতে জড়িয়ে ধরে হেসে বলল, ওয়াও, সব আমার। কি সুন্দর! টেডি বেশি সুন্দর। তুর ফুলগুলো কাউচের উপর রেখে টেডিটাকে বিছানায় বসিয়ে দিল। খুঁটিয়ে টেডি বেয়ারটাকে দেখতে দেখতে বেশ আগ্রহ নিয়ে বলল, এইটা পোলার বেয়ার। একদম আমার মতো কিউট পিউট, তাই না? তুরের চেহারায় খুশির ছটা দেখে আনান মুচকি হেসে মাথা নাড়াল। তুর বেয়ারটাকে জড়িয়ে ধরে চুমু আটল। আনান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তুর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, আজ হঠাৎ এত কিছু কেন আনলেন? আনান কোট খুলতে খুলতে বলল, বউ অভিমান করেছে তাই এত কিছু করা। তুর মাথা নিচু করে ফেলল। আনান ঘাড় কাত করে তুরের মুখের দিকে তাকিয়ে আফসোস করে বলল, এখন যদি অভিমান না কমে তাহলে তো। আনানকে পুরো কথা শেষ করতে না দিয়ে তুর চপলা কণ্ঠে বলে উঠল, রাগ অভিমান একটুও নেই।
বেশিক্ষণ অভিমান করে থাকলে আল্লাহ নারাজ হবে। তাই তো নেই। অন্যদিকে তাকিয়ে হাসল আনান। তুর মুখ ফুলিয়ে বলল, আর কখনো ধমক দিল তখন আবার রাগ করব। আনান তুরের মুখামুখি দাঁড়িয়ে ভ্রুজোড়া গুটিয়ে বলল, আমার মনে হয় না এমন কিছু হবে। আমি সেই সাহস আর করব না। আমি কিন্তু আমার বউকে প্রচণ্ড ভয় পাই। আনানের কথায় শব্দ করে হাসল তুর। বলল, সত্যি? আনান মাথা নেড়ে বলল, হ্যাঁ সত্যি। 2 দিনে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তুর আর চোখে আনানের দিকে তাকিয়ে বলল, সরি। আর এমন হবে না। আনান রাজ্যের বিস্ময় নিয়ে তুরের দুগালে হাত ডুবিয়ে বলল, সরি কেন? তোমার অধিকার আছে। তুমি রাগ করবে, ভালোবাসবে। আফটার অল ইউ আর মাই ওয়াইফ। আমার উপর তোমার সব রকমের অধিকার আছে। বুঝলে মায়াবতী? তুর মাথা উপর নিচ করে বলল, হুম। তুরের মাথায় চুমু আটল আনান। তুর চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে মুচকি হেসে ওয়াকিং ক্লজেটের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। আনানের করা কাজে তুর খানিকটা অপ্রস্তুত হলেও খারাপ লাগেনি তার। তুর আনানের যাওয়ার দিকে তাকিয়ে মাথায় হাত রেখে কপাল কুঁচকাল। ক্লজেট থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে আনান। পুরো দিনের ধকল শেষে শাওয়ার না নিলেই নয়। এতে ক্লান্তির ভাবটা কমবে। এর মধ্যে তুর সবগুলো গোলাপ ফুল আলাদা করে ফেলেছে। রুমে রাখা সবগুলো ফ্লাওয়ার বাস থেকে একে একে সবকটা আর্টিফিশিয়াল ফুল সরিয়ে তাজা ফুলগুলো সাজিয়ে রাখল। তার মধ্য থেকে সবচেয়ে সুন্দর ফুলটা কানে গুজে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। আনান চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। তখন তুরকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর গলায় বলল, আমার বউ সুন্দর। ফেরিটেল টেঞ্জিলিডের নায়িকা থেকেও সুন্দর। এই প্রথম আনানের কথায় লজ্জা পেল তুর। মাথা নিচু করে আয়নার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল, কিন্তু ওর চুল অনেক বড়। আনান তুরকে নিজের দিকে টেনে নিয়ে আয়না বরাবর দাঁড়িয়ে বলল, তাতে কি? যাই হোক আমার তুরজান বেশি কিউট। আয়নায় নিজেদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুচকি হাসল তুর। আনানের মুখের আদলে চাইল। মুহূর্তে মনে পড়ল মাজেদা খালার কথা। খালা বলেছিল জিজ্ঞেস করতে, সত্যি সত্যি ভালোবাসে কিনা। আনান ইন্টারকামে কল দিয়ে খাবার পাঠাতে বলল। জাতি যেন দরজা ধরে দাঁড়িয়েছিল এতক্ষণ। কল দেওয়ার সাথে সাথে দরজায় ঠক ঠক আওয়াজ শুরু করে দেয়। আনান দরজা আধখোলা করে দেখে জ্যোতি দাঁড়িয়ে আছে। আনান বলল, এই অল্প সময়ে কিভাবে আসলে? জ্যোতি জোরপূর্বক হেসে বলল, দৌড়ে। খাবারের ট্রে হাতে নিয়ে বলল, ঠিক আছে, যাও ঘুমিয়ে পড়ো। দাঁড়ালো না জ্যোতি। দৌড়ে নেমে গেল। জ্যোতি বুঝে পায় না এমন গম্ভীর গলায় কথা বলার কি আছে। মনে হচ্ছে পাথর ছুঁড়ছে। না জানি তোর আপার সাথে কিভাবে কথা বলে। আনান দরজা আটকে খাবারের ট্রে রেখে বলল, প্রায় 11টা বাজতে চলল তুরজান। আরও আগে খাওনি কেন বলো তো? ক্ষুধা লাগেনি তোমার? তুর আনানের আদুরে গলায় বলা কথা শুনে ঠোঁট ফুলিয়ে বলল, বর ছাড়া বউ খাবার খায় না। আনান কপালে আঙ্গুল ঘষতে ঘষতে হাসল। বলল, কে বলেছে এই কথা? খালা আর জ্যোতি আপু। আরও অনেক কিছু বলেছে, যা আমি আগেও শুনেছি। হুজুর বলেছে। আনান কথা বাড়াল না। তুরের হাত ধরে বিছানায় বসিয়ে ভাত মাখাতে শুরু করল। বড় বড় চোখ করে তাকিয়ে আছে তুর। আনান তাকে না সেধে নিজে খাওয়ার জন্য মাখছে ভাবতেই দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টিতে তাকাল। শালা খচ্চরের গুষ্টি।
জামাই নামের আধা কলঙ্ক। আমাকে রেখেই খাবে? তুই আসলেই প্যাকেট করা নানরুটি। প্যাকেট সুন্দর হলেও ভেতরে নষ্ট জিনিস। কাল থেকে আমি আগে খেয়ে ঘুমিয়ে পড়ব। জামাই যা করছেনে। আম্মা কার কাছে বিয়ে দিল আমায়? তুর রাগে ক্ষোভে পারছে না আনানের চুল ছিঁড়ে হাতে নিয়ে ফেলতে। শেষে না পেরে জিজ্ঞেস করে উঠল, আপনি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন? তুরের এহেন প্রশ্নে চমকায় আনান। তুর হঠাৎ করে এমন একটা প্রশ্ন করে বসবে ভাবতে পারেনি। প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে ভাত মাখা বন্ধ করে দিল। ভালোবাসে কি না এমন একটা প্রশ্নের জবাব ঠিক কিভাবে দিল তুর বিশ্বাস করবে? কেমন উত্তর দিল মায়াবতী তাকে ভালোবাসবে ভাবছে আনান। তুর ভ্রুকুটি করে তাকিয়ে আছে। চেহারার ধরনে বোঝা যাচ্ছে হয় এসপার নয় ওসপার। আনান ধীরস্থিরভাবে ভাত মেখে তুরের মুখের সামনে ধরে। এতে তুর মৃদু চমকালেও কিছু বলল না, বরং ভাত মুখে পুড়ে নিয়ে মনে মনে বলে উঠল, ভালোবাসে মনে হয়। তুরকে এমন ভাবুক হতে দেখে আনান মুচকি হেসে বলল, আগে খেয়ে নাও, পরে সব প্রশ্নের উত্তর দিব। তুর মাথা নাড়াল। তুরকে খাইয়ে নিজেও খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে তুর চেঞ্জ করে নেয়। বেবি পিঙ্ক কালারের লেডিস টি শার্ট আর প্লাজো। তুরকে দেখে আনান মুখ টিপে হাসল। তুরজানকে তার কাছে বারবিডোলের মতো লাগছে। মাঝে মাঝে আনান নিজেকে প্রশ্ন করে এত বছরের জীবনে তুরকে কেন মনে ধরল? বয়ে চলা জীবনে অনেক মেয়েকেই দেখেছে, সবার ভিড়ে তুর কেন তার চোখে আটকাল? যেখানে লোকে বলতো তার মতো মানুষের জন্য গুছানো স্বভাবের মেয়ে প্রয়োজন, সেখানে কেন তুরের মতো অগোছালো, এলোমেলো, চঞ্চলা স্বভাবের মেয়েকে কেন ভালোবাসতে হল? নিজের করা এমন প্রশ্নে নিজেই হসে ওঠে আনান। ভিত্তিহীন প্রশ্ন মনে হয় সব। তা না হলে ভালোবাসা কারণ খুঁজবে কেন? তুর চিরুনি আর রাবার ব্যান্ড নিয়ে আনানের সামনে পা গুটিয়ে বসল। আনান তৎক্ষণাৎ হেসে উঠে বলে, কি ব্যাপার, আজ নিজে এসে বসছ? যাও যাও, নিজে নিজে চুল বাঁধতে যাও। আনানের কথায় মুখ ফুলোয় তুর। বলে, তখন তো রেগেছিলাম, এখন তো একটুও রেগে নেই। তাছাড়া বউয়ের চুল আছড়ে দিয়ে স্বভাব হয়। তুরের কথায় আনান মুখ টিপে হেসে চিরুনি হাতে তুলে নিল। সবই তো জানো দেখছি। তা স্বভাব পাওয়ার জন্য বউয়ের কি করণীয় সেটা জানো? তুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সব জানি। বর ভালো হলে তাকে ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়, সেবা যত্ন করতে হয়, আরও অনেক কিছুই। আনান ঠোঁট বাঁকা করে হাসল। বলল, তো তুমি তোমার বরের জন্য এইসব করো? তুর আনানের দিকে আর চোখে তাকিয়ে বলল, আমার বর এতটাও ভালো না। আনান চোখ খুলে পড়ার জোগাড়। বউ মুখের উপরে এমন কথা বলছে। না জানি ভবিষ্যতে আরও কি কি বলে। তবে শিওর আনান, তোর 16 কলা পূর্ণ হয়েছে। তোর বিনাশ তোর বউয়ের হাতে। অপমানগুলোতে অভ্যস্ত হয়ে পড়, নয়তো পস্তাবি। আনান নিজে নিজে বিড়বিড় করতে করতে তুরের চুল বাঁধল। তুর আয়নায় ঘুরে ঘুরে নিজেকে দেখতে দেখতে বলল, চুলগুলো ছোট হলে সুবিধা হতো, আমি নিজেই বেঁধে ফেলতাম। আনান ভ্রু কুঁচকে বলে, তোমার এত সুবিধার দরকার নেই। আমি আছি, আমি বেঁধে দিব, প্রয়োজনে চুল ধুয়েও দিব। তাও চুল ছোট হতে দেওয়া যাবে না, বুঝলে? তুর বিছানায় লম্বা হয়ে শুয়ে বড় টেডি বেয়ারটাকে জড়িয়ে ধরে বলল, আপনি আর আম্মা একরকমের কথা বলেন, দুইজন সেম সেম। আনান তুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার প্রশ্নের জবাব শুনবে না? তুর মুখ তুলে তাকায়। কোনো প্রশ্নের জবাব? তুরের কুঁচকে রাখা ভ্রুজোড়ায় আলতো করে টোকা দিয়ে বলল,
ভ্রু জোড়া কুচকাবে না। তুর আরো বেশি কুচকে নেয়। তুরের এহেন আচরণে শব্দ করে হেসে উঠে বলল, চলো। তুর হামি দিয়ে বলে, ঘুম পাচ্ছে, এখন কোথাও যাব না। আনান তুরকে জোর করে উঠিয়ে বসায়। তুর আবারও শুয়ে পড়ে। এমন 3-4 বার করার পর তুরকে পাজা কোলে তুলে নেয় আনান। বউটা এত ঘুম কাতুরে হয়েছে। আনানের এমন কাজে হতবাক তুর। ভয় ভয় গলা জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি নামিয়ে দিন, পড়লে কোমর শেষ হয়ে যাবে। নামান বলছি, নয়তো সব চুল এক্ষুনি ছিঁড়ে দিব। আনান লম্বা শ্বাস টেনে বলল, তোমার চেয়ে আমার জিমের ডাক্তার বেলগুলো বেশি ভারী। ডোন্ট ওয়ারি, ফেলব না। এতটুকু বিশ্বাস বরের উপর রাখতে পারো? তুর আনানের গলা ঝাপটে ধরে। আমি যদি পড়ি আজ থেকে কাল রাত 1টার খবরে শুধু আপনাকে দেখাবে, বুঝেছেন? আনান মুচকি হেসে মাথা নাড়াল। আনান হেঁটে মিনি টেরেসের দিকে যাচ্ছে। হাঁটার তালে তালে তুরের লম্বা বেনিটা আনানের পা ছুঁই ছুঁই করছে। মিনি টেরেসে রাখা ডিভানটার উপর বসল তুরকে নিয়ে বসল আনান। যদিও তুর উঠতে চাইল, তবে আনান দিল না। এইভাবে থাকো। তুর মুচড়া মুচড়ি করছে। আনান তুরকে আরেকটু আগলে নিয়ে বলল, বর হই তোমার তুরজান, বাইরের কেউ না। আনানের কথায় তুর লম্বা শ্বাস টেনে থেমে বলল, আমি কি করব, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। বাই এনি চান্স আপনি এর জন্য দায়ী নয় তো? আনান অন্যদিকে তাকিয়ে হাসল। তুরের কথার প্রত্যুত্তরে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, অস্বস্তি হয়? তুর মাথা নেড়ে বলল, উহু। আনান আবারও হাসল। তুরের মাথায় চুমু দিয়ে বলল, খারাপ লাগে? তুর আবারও মাথা নেড়ে বলল, উহু। আনান তুরকে নিয়ে ডিভানে হেলান দিয়ে বসল। অতঃপর মিহি কণ্ঠে বলে উঠল, ভালোবাসি তুর, খুব খুব বেশি ভালোবাসি। আনানের এহেন কথায় মৃদু কম্পন বয়ে গেল তুরের মন, মস্তিষ্ক এবং শরীর জুড়ে। এই সব কিছু উপেক্ষা করে বলল, কিভাবে বিশ্বাস করব? ম্যাথিউকে দেখেছেন? 9ম শ্রেণী থেকে ক্যাথির পিছে পড়ে আছে। সব সময় ওর সাথে কথা বলার জন্য উতলা হয়ে থাকে। ও যেখানে যায় সেখানে ম্যাথিউ পৌঁছে যায়। দূর থেকে হলেও তাকিয়ে থাকে। মাঝে মাঝে ওর জন্য সাথে আমার আর স্টেলার জন্য অনেক কিছু নিয়ে আসে। কারণ ম্যাথিউ ক্যাথিকে ভালোবাসে। আর আপনাকে দেখুন, আমার সাথে প্রথম থেকেই ঝগড়া করেছেন। কখনো আমার পেছনে পেছনে ঘুর ঘুর করেছেন? আমার দিকে তাকিয়েছিলেন? আমি যেখানে গিয়েছি আমাকে ফলো করেছেন? করেননি। আরও আছে, যে লোকটা আমাকে বাঁচিয়ে নিজে হাসপাতালে ভর্তি হয়েছিল, উনি স্টেলাকে পছন্দ করে। আমি খেয়াল করে দেখেছি, উনি সব সময় চার্চের সামনে দাঁড়িয়ে থাকত। স্টেলা বের হলেই ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকত। আমার হাতে ধরাও খেয়েছে। আর আপনি? তুরের কথা শুনে আনান হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। উদাহরণের জন্য ক্যাথি, স্টেলা। শেষেরটা নুসাইব, যে কিনা তাকে ভালোবেসে তাকিয়ে থাকত। আর আমার ম্যাম ভাবছে স্টেলার দিকে তাকিয়ে থাকত। আনান মুখাভঙ্গি পাল্টে সিরিয়াস হল। তুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ম্যাথিউর বয়স কত জানো? আমাদের এক ব্যাচ সিনিয়র, ভার্সিটিতে পড়ে। তার মানে 19 বছর, শেষের দিকে 20 বছর হবে। 20 বছর। 20 বছরের ছেলেদের প্রেম ভালোবাসা এমনই হয়। তাকিয়ে থাকা, পেছনে পেছনে ঘুরে বেড়ানো, চকলেট চিপস দেওয়া। আমি ম্যাথিউর মতো নই। আমি ম্যাচিউরড ব্যক্তি। দূর থেকে ভালোবাসা আমার জন্য না।
আমি যাকে ভালোবাসি তাকে কাছ থেকে দেখব, এইভাবে জড়িয়ে ধরে রাখব, তার যত্ন করব, তার সাথে এমন অবান্তর গল্প জুড়ে দিব বলে বিয়ে করে নিয়ে এসেছি। তুর কপাল কুঁচকে তাকাল। কখন মনে হলো ভালোবাসেন? ভালোবাসলে কেউ এমন ঝগড়া করে? ইজ ইট রুড লাভ? তুরের দুগালে হাত রাখল আনান। বলল, হুম, রুড লাভ। ঝগড়া থেকে ভালোবাসলাম। রইল কথা ঝগড়া করার, ভালোবাসি বলেই ঝগড়া করেছি। ঝগড়াও ভালোবাসা হয়? তুরের চিন্তিত ভঙ্গিতে বলা কথায় আনান মুখ টিপে হাসল। সিরিয়াস হয়ে বলল, আলবত হয়। ম্যাচিউরড মানুষের ভালোবাসা ঝগড়া থেকে হয়। ভাবুক হল তুর। আনানের বুকে থুতনি ঠেকিয়ে বলল, দ্যাট মিন্স আই এম ইন লাভ উইথ ইউ। আনান হাসি চেপে রেখে মাথা নাড়াল। তুরের বোকা বোকা কথা পুলকিত হল সে। তুর আবারও বলল, তাহলে আমিও ম্যাচিউরড আপনার মতো। কিছুদিন আগে 18 শেষ হয়েছে। 18 প্লাস? হ্যাঁ, ম্যাচিউরড। আচ্ছা, আপনার বয়স কত? তোমার থেকে গুনে গুনে 11 বছরের বড়। তুর অবাক হয়ে তাকিয়ে রইল। এতটাই অবাক হল যে আনানের মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আনান তুরের মুখের ভাষা বুঝতে চেষ্টা করছে। তুর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, 11 বছর? তাহলে তো আপনি বুড়ো হয়ে গেছেন। 11 বছর প্যাকেট এক্সপায়ার ডেট। তুরের কথা শুনে আনান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটা বুইরা ব্যাটার সাথে আম্মা আমার বিয়ে দিয়েছে? তুর আনানে গালের দুপাশে খোঁচা মেরে বলল, সত্যি করে বলুন তো, ফরমালিন খাননি তো? বয়স বুঝা যাচ্ছে না কেন? এতদিনে চুল পেকে যাওয়ার কথা না? বউয়ের অপমান গায়ে মাখল না আনান, বরং চোখ ছোট ছোট করে বলল, উহু, এতটাও বুড়ো না। তাছাড়া 25-26 বছরের সাকসেসফুল কোয়ালিফাইড ছেলে কোথায় পাবে? সাফল্য সময় নেয়। রইল কথা বয়সের পার্থক্য, ভালোবাসা থাকলে বয়সের পার্থক্য ম্যাটার করে না। আনানের এত শক্তপোক্ত কথা তুরের মাথায় ঢুকল না। তুর আনানের মুখের দিকে তাকিয়ে আছে। আনান তুরের এহেন দৃষ্টি দেখে ভ্রু জোড়া সংকুচিত করল। তুর মাথা এলিয়ে চোখ বুজে নিল। চোখ জোড়ায় ঘুম ভর করেছে তার। খুলে রাখা মুশকিল। আনান তার বৌজানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। আনান ভেবে পায় না, না আছে চরিত্রের মিল, না স্বভাবের, না আছে ম্যাচুরিটি, না ঠিক করে গুছিয়ে কথা বলতে পারে। এতটা অমিল তাদের মাঝে, তবুও কেন ভালোবাসতে হল? মস্তিষ্কের করা প্রশ্নের উত্তরে তার মন বলে উঠল, হ্যাঁ, তবুও ভালোবাসি। এত অমিলের মাঝেও ভালোবাসি। রাত প্রায় 3টা। আনান তুরের একপাশে বালিশ, অন্য পাশে টেডি বেয়ার রেখে কপালে চুমু আটল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বেরিয়ে পড়ল। কনফারেন্স রুমে ঢুকার আগে আকরাম এহসানকে একবার দেখে নিল আনান। আকরাম এহসানের অবস্থা শোচনীয়। মাথা তুলতে পারছে না, ব্যথায় গোঙাচ্ছে। রোহান, সোহেল আর নীরব আর চোখে আনানের দিকে তাকিয়ে আছে। না জানি স্যার কি বলে সে নিয়ে টেনশন। আনান হুডির পকেটে হাত গুজে তিনজনের দিকে তাকিয়ে বলল, পার্সোনাল দুশ্মনী ছিল? এমনভাবে মেরেছ মনে হচ্ছে না কথা বলার অবস্থায় আছে। জুনায়েদ, আকরাম এহসানকে দেখো, তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করো। 80% সুস্থ হলে তবে আমাকে বলবে। জুনায়েদ মাথা নেড়ে বলল, ওকে স্যার। শাহেদের দৃষ্টি স্থির। আকরাম এহসানের দিক থেকে একবারও চোখ সরায়নি। আনান বিষয়টা বেশ কয়েকবার লক্ষ্য করেছে। শাহেদের দৃষ্টিতে রাগক্ষোভ কিছুই নেই। ব্যাপারটা আনানকে অবাক করছে। আনান তপ্ত নিঃশ্বাস ফেলে কনফারেন্স রুমের দিকে গেল।
রায়হান আর মুহিত দরজা খুলে দিল। বিশাল বড় কনফারেন্স রুম, যার দরজাটাও বিশাল। আনান হুডি খুলে শাহেদের হাতে দিল। অতঃপর তার জন্য রাখা নির্ধারিত চেয়ারে বসল। একে একে সবাই যার চেয়ার টেনে বসে। আনান নজর ঘুরিয়ে মুহিত, রৌনক, আশির, শাদাব আর ফুহাদের দিকে তাকাল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আকিল কোথায়? তোমাদের সাথে থাকার কথা না? শাদাব মাথা নেড়ে বলল, জি স্যার, আমাদের সাথে ছিল। ওর ওয়াইফ অসুস্থ হয়ে পড়ায় চলে গেছে। প্রায় রাত 12টার দিকে ওর ওয়াইফকে হসপিটালাইজ করা হয়। লাকিলি সে এখন মেয়ের বাবা, যার দরুন আজ অনুপস্থিত। আলহামদুলিল্লাহ। বাচ্চা আর মা কেমন আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ, দুজনই সুস্থ। ওকে, আপাতত আকিলকে তার ওয়াইফ আর বেবির সাথে টাইম স্পেন্ড করতে দাও। কেউ আগামী 1 সপ্তাহ তাকে বিরক্ত করো না। আনানের কথার উত্তরে সবাই একসাথে ইয়েস স্যার বলে উঠল। বেস্ট 15-এর একজন মেম্বার ছাড়াই মিটিং শুরু হল। দীর্ঘ 1 ঘন্টা মিটিং শেষে করে বের হল আনান। শাহেদ ছাড়া বাকি সবাই রাগে ফুঁসছে। স্টিভ দাঁতে দাঁত চেপে বলল, স্যার একটা ঘুষি দিয়ে আসি। স্টিভের কথা শুনে রৌনক হুডির হাতা গুটিয়ে বলল, আমিও দিব। সোহেল আর নীরব আফসোসে জর্জরিত। আগে জানলে আরও কয়েক ঘা লাগিয়ে দিত। রোহান মুখ বিকৃত করে দাঁড়িয়ে আছে। ইচ্ছে তো করছে আকরাম এহসানকে খুন করে ফেলতে। আনান সবার রাগী চেহারা দেখে গম্ভীর গলায় বলল, কোনো দরকার নেই। তোমরা যে জোশ নিয়ে যাচ্ছ, এতে করে 13 জনের 13টা ঘুষি অবধি আকরাম এহসান টিকবে বলে মনে হয় না। আমাদের এখন মেইন মোটিভ 4র্থ জনকে খুঁজে বের করা। এর জন্য আকরাম এহসানের জীবিত থাকা আবশ্যক। সবাই নিজের আবেগকে লাগাম দিয়ে প্ল্যান মতো কাজ করো, আন্ডারস্ট্যান্ড? সবাই একসাথে বলে উঠল, ইয়েস স্যার। দাঁড়ালো না। আনান সোজা বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। অলরেডি 4:45 বেজে গেছে। সবাই একে একে বেরিয়ে পড়ে। শাহেদ ড্রাইভ করতে চেয়েছিল, আনান দেয়নি। সে নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আনান যাওয়ার পরপরই একে একে 14টা গাড়ি গেট দিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর গাড়িগুলো নিজেদের রুট চেঞ্জ করে নেয়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 5:30। আনান চেঞ্জ করে এসে দেখে তুর বিছানার শেষ প্রান্তে এলোমেলো হয়ে ঘুমোচ্ছে। গেঞ্জি প্লাজো কোনোটাই ঠিক জায়গায় নেই। শরীরের প্রায় সব জায়গা দৃশ্যমান। আনান ধীরস্থিরভাবে বসে তুরের জামাকাপড় ঠিক করে কপালে চুমু আটল। তুরকে ঘিরে তার কখনোই নিষিদ্ধ ইচ্ছে কিংবা চাহিদা জাগে না। না জেগেছে বিয়ের আগে, না বিয়ের পরে। আনানের কাছে তুর সকল নিষিদ্ধ ইচ্ছে আর চাহিদার ঊর্ধ্বে। তুর সেই ফুল যাকে যত্ন করে আগলে রাখতে হয়, ভালোবাসতে হয়। চাইলে আলতো করে ছুঁয়ে দেওয়া যায়। আর আনান তার ফুলকে সেইভাবেই ভালোবাসে। লম্বা শ্বাস টেনে তুরকে বালিশে শুইয়ে নিজেও শুয়ে পড়ল। নড়েচড়ে আনানের পাশ ঘেঁষল তুর। ঘুমের ঘোরে হাতড়ে আনাকে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকাল তুর। আনান অবাক হল না, বরং মৃদু হাসল। রাতের শেষভাগ এইভাবেই কাটে তার। যেখানে তুর তার চওড়া বুকে মাথা রেখে গভীর তন্দ্রায় নিমগ্ন হয়, আর আনান সেখানে তুরের ঘুম জড়ানো তপ্ত নিঃশ্বাসে স্বস্তি খুঁজে নেয়। আনানের কাছে এর চেয়ে উত্তম কিছু হতে পারে না। গুটি গুটি পায়ে ভালোবাসা শেখানো আদুরিনী বউ তার বুকে মাথা রাখছে, এর চেয়ে শ্রেষ্ঠ প্রাপ্তি ও অনুভূতি বোধ হয় আর একটাও নেই। সকালে সূর্যের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ছুটে গেল তুরের। আড়মোড়া ভাঙ্গতে গিয়ে বুঝতে পারল কেউ তাকে জড়িয়ে ধরে আছে। ফতাফত চোখ মেলে তাকায়।
দুহাতে তুরজানকে জড়িয়ে ধরে ঘুমে বিভোর আনান। তুর নিজের অবস্থান বুঝে চুপ করে আছে। আনান তার জায়গায় নয়, বরং সে আনানের জায়গায় এসে তাকেই জড়িয়ে ধরে ঘুমিয়েছিল এতক্ষণ। তুর দাঁতে দাঁত চেপে চোখ মুখ খিচে বন্ধ করল। ছি ছি, কি করছি আমি? এই তাবিজ কবজ নানরুটি উঠে দেখলে কি হবে এখন? নিশ্চয়ই লজ্জায় ফেলবে। না না, তার আগেই কেটে পড়তে হবে। তুর ধীরে ধীরে আনানে এক হাত সরাতে সক্ষম হয়। আনান নড়েচড়ে আবারও তুরকে জড়িয়ে ধরে। তুর চোখ বন্ধ করে মরার মতো পড়ে আছে। ধরা পড়লে সব শেষ। মান সম্মান সব মাদারের হ্যাবিটের মতো সাদা হয়ে যাবে। তুর সাবধানে এক চোখ খুলে আনানের মুখে দিকে তাকালো। আনানকে দেখে বোঝা যাচ্ছে যে খুব গভীর ঘুমে আচ্ছন্ন। বেশিরভাগ মানুষই খুব বেশি সুখে থাকলে এইভাবে ঘুমোয়। সেখানে আনান তো সত্যিই সুখে আছে। তার ঘরে যে এখন সুখ পাখির বসবাস। আনানের কপালের উপর পড়ে থাকা চুলগুলো দেখে ভ্রুজোড়া গুটিয়ে নেয় তুর। চুলগুলো সরিয়ে দেওয়ার তীব্র ইচ্ছা জাগল তার। হাত দুটো নিস্পিস করছে। হঠাৎ করে তুরের কি হলো কে জানে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ধীরস্থিরভাবে আনানের চুল স্পর্শ করল। আঙ্গুল চালিয়ে ঠিক করে দিল চুলগুলো। এইখানেই ক্ষান্ত নয় সে, বরং চুল ঠিক করে আনানের গালে হাত ডুবিয়ে চেয়ে থাকে কিছুক্ষণ। সেই স্পর্শ তুরের অন্তকোণে এক চিলতে ভালো লাগা ছেয়ে গেছে। তুর মুচকি হেসে চুলে হাত বুলিয়ে দিতে লাগল। মায়া মায়া চোখে আনানের পুরো মুখে চোখ বুলিয়ে রাতে বলা আনানের কথাগুলো আরেকবার ভাবল। ভাবতে ভাবতে এক অদ্ভুত অনুভূতি প্রজাপতির মতো এলোমেলো হয়ে ঘুরে বেড়ানো শুরু করল তার চারপাশে। সরে আসল তুর। বিছানার কোনো ঘেঁষে বসে বুকের বা পাশে সপ্তপর্ণে হাত রাখে। হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে। হৃদস্পন্দনের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। তুর বুঝে উঠতে পারছে না কেন এমন হচ্ছে। তবে এইটা ঠিকই বুঝতে পারছে যা হচ্ছে তার জন্য দায়ী আনান। তুর ধীর পায়ে উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। এই অদ্ভুত অনুভূতি অতিষ্ঠ করছে তুরকে। মাহবুব সাহেব আর তুর ডাক্তার নিং টেবিলে বসে আছে। মাজেদা খালা নাস্তার প্লেটগুলো এগিয়ে দিচ্ছে। তুর মাহবুব সাহেবকে হাত দিয়ে ইশারা করে। মাহবুব সাহেব তুরের দিকে মাথা কাত করে। তুর ফিসফিসিয়ে বলে উঠল, বাবা, আমার নকল শাশুড়ি কোথায়? আজ কদিন ধরে দেখা যাচ্ছে না। ঘটনা কি? মান অভিমান? তুরের কথায় মাহবুব সাহেব কেসে উঠল। তুর পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নো টেনশন, আমার কাছে আইডিয়া আছে। মাহবুব সাহেব এক চুমুকে পুরো গ্লাস পানি শেষ করে বলল, কি আইডিয়া? তুর বেশ আগ্রহ নিয়ে বলতে শুরু করল, তুমি জানো, আমিও এমন অভিমান করেছিলাম। কাল নানরুটি আমার জন্য একটা গোলাপ ফুলের তোড়া তার সাথে বড় একটা পোলার বেয়ার নিয়ে আসে। ওইখানে 101টা গোলাপ ছিল। আরও অনেক কিছু এনেছে, যদিও আমি সেই সব দেখিনি। ফুল আর টেডি দেখেছি। ব্যাস অমনি আমার রাগ অভিমান শেষ। তুমিও একটা পোলার বেয়ার আর গোলাপ কিনে দাও, দেখবে সব ঝামেলা শেষ। নকল শাশুড়ির রাগ হাওয়া হয়ে গেছে। মাহবুব সাহেব রুটি মুখে দিয়েছে ঠিকই, কিন্তু চিবোতে পারছে না। এই দিকে মাজেদা খালা মুখ টিপে হাসছেন। তুর এমনভাবে ফিসফিস করে কথা বলছে টেবিলের শেষ প্রান্তে দাঁড়ানো যতি অবধি শোনা যাচ্ছে। যতি কোনো রকম পা চালিয়ে কিচেনের দিকে ছুটল। তুর দুচোখ বুজে আশ্বাস দিল, যার অর্থ তার আইডিয়া অবশ্যই কাজ করবে। মাহবুব হাসান মুচকি হেসে তুরের মাথায় হাত বুলিয়ে দিল, ন, আনান ঠিকই বলেছে, তুর আসলেই বাচ্চামতন একটা মেয়ে।
যার ভেতর কোনো রকম জটিলতা নেই। সহজ বিষয় সহজ করে তো দেখে, তার সাথে কঠিন বিষয়গুলোকেও খুব বেশি সহজ করে ফেলে সে। তুর রুটি আর ভাজি চিবোতে চিবোতে বলল, আমি সত্যি বলছি। একবার ট্রাই করে দেখো। তাছাড়া এত সময় রেগে থাকলে আল্লাহ নারাজ হয়। মাহবুব সাহেব মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি অবশ্যই ট্রাই করে দেখব। মাজেদা খালা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুরের কথাগুলো শুনলেন। শেষে তিনি জিজ্ঞেস করে বসলেন, আনান এখনো অবধি কেন উঠেনি? আনানের কথা বলতেই কেসে উঠল তুর। মাহবুব সাহেব চিন্তিত হয়ে পড়েন। অলরেডি 10টা বাজে। ছেলে তার এত সময় অবধি ঘুমায় না। চিন্তিত গলায় জিজ্ঞেস করল, হ্যাঁ তোর মা? আনান কোথায়? এত সময় অবধি ঘুমানোর তো কথা না। তুর রুটি ছিঁড়ে মুখে পুড়ে দিয়ে বলল, ঘুমায় না মানে? আলবত ঘুমায়, তাও পুরো কুম্ভকর্ণ হয়ে। দেখো গিয়ে এখনো ঘুমোচ্ছে, মনে হবে হাতি ঘুমোচ্ছে। তোমাদের সামনে এমনিতেই একটু ভাব নিয়ে থাকে আর কি। মাহবুব সাহেব তুরের কথায় হেসে উঠলেন। মাজেদা খালা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসছে। এই দিকে তুরের পেছনে দাঁড়িয়ে আছে আনান। তার পিঠ পিছে তার যে আরো নাম দেওয়া হয়েছে সে আজ জেনেছে। চেহারায় গাম্ভীর্য নিয়ে তুরের পাশে চেয়ার টেনে বসল আনান। তুর পাশে তাকিয়ে মুচকি হেসে বলল, এই তো চলে এসেছে। এতক্ষণ আপনার কথা বলছিলাম। আনান অবাক হল, তাকে দেখেও এত স্বাভাবিক রিয়েক্ট করছে। একটুও ভয় পাচ্ছে না। তার পিঠ পিছে করা বদনাম শুনে ফেলেছে এই ভেবেও তো মানুষ একটু ভয় পায়। হতাশ হল আনান। বউ তাকে কশ্চিনকালেও ভয় পাবে না। মাহবুব সাহেব ছেলের মুখের দিকে তাকিয়ে হেসে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। অন্যদিকে মাজেদা খালা আর জ্যোতি তুরের কথায় আচম্বিত হয়ে চেয়ে আছে। তারা ভেবেছিল আনানকে দেখে তুর হয়তো কিছুটা অপ্রস্তুত হয়ে পড়বে। কিন্তু তাদের সেই ভাবনায় পানি ঢেলে তুর রীতিমত হাসছে। জ্যোতি দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে শেষ করে আঙ্গুল খেয়ে ফেলার জোগাড়। এই প্রথম কাউকে এত সাহস করতে দেখছে সে। জ্যোতি বিড়বিড়িয়ে বলে উঠল, হ্যাঁ, নাটকের মধ্যেও দেখেছি বিয়ের পর বাঘবিড়াল হতে। আজ তার প্রমাণ নিজের চোখে দেখছি। আনান ফ্রুট সালাদ খাচ্ছে। তুর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বাটিটা সরিয়ে নিল। আনান ভেবেছে হয়তো তুরের খেতে ইচ্ছে করছে। কিন্তু না, তুর এইসব কিছুই খায় না। তাও আবার সকালের নাস্তায়। তুর নিজের প্লেট আনানের সামনে রেখে বলল, এইগুলো খেয়ে দেখেন, টেস্টি প্লাস পেট ভরার মতো। ফলমূল সাথে ঘাসপাতা এইসব সকাল সকাল ছাগল খায়। আপনি যেহেতু মানুষ, আজ থেকে রুটির সাথে ভাজি নয়তো ডিম খাবেন। আনান তুরের কথায় দুর্বোধ্য হাসল। অতঃপর বিনাবাক্যে তুরের দেওয়া রুটি আর ভাজি মুখে পুড়ে নিল। মাজেদা খালা হা করে তাকিয়ে আছে, জ্যোতির হেঁচকি শুরু হয়ে গেছে। অন্যদিকে মাহবুব সাহেব সবে রুম থেকে বের হচ্ছে এমন সময় ছেলের কাণ্ডে পা বাড়ানোই ভুলে গেছেন। যে ছেলে ডাক্তার চার্ট এত স্ট্রিক্টলি ফলো করে সে আজ রুটি আর ভাজি খাচ্ছে। ব্যাপারটা মাহবুব সাহেবের হম হচ্ছে না। সোফিয়া দরজায় দাঁড়িয়ে এতক্ষণ এইসব দেখছে। দাঁড়ালো না আর মুখ বেঁকিয়ে আবারও রুমে ঢুকে পড়ল। রোজ রোজ এমন নাটক তার কাছে অসহ্য লাগে। খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়ল আনান। ততক্ষণে তুর সোফায় বসে টিভি দেখছে। এমন সময় মাহবুব সাহেব দুটো প্যাকেট তুরের দিকে বাড়িয়ে দিল। তুর দেরি করল না। খপ করে দুটো প্যাকেট হাতে নিয়ে ফটাফট খুলে ফেলল। তুরের জন্য চকলেট এনেছেন তিনি। দুটো প্যাকেটে অনেক রকমের চকলেট। তুর প্যাকেট দুটো খুলেই আহ্লাদে আটখানা।
ওই দিন চকলেটের কথা বলেছিল ঠিকই, কিন্তু এতগুলোর কথা বলেনি সে। যা চেয়েছে তার চেয়ে বেশি পেয়ে পুলকিত তুর। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আনান হাতঘড়ি ঠিক করতে করতে বলল, বাবা তুমি ওকে বিগড়ে দিচ্ছ। এত চকলেট খেলে দাঁতে পোকা হবে। তুর চোখ পাকিয়ে আনানের দিকে তাকালো। মাহবুব সাহেব বিরক্তে শব্দ করে বলল, কিচ্ছু হবে না, আমার হাসপাতাল আছে, প্রয়োজনে সপ্তাহে একবার ডেন্টিস্টকে দেখিয়ে আনব। মাহবুব সাহেবের কথায় বেজায় বিরক্ত আনান। একে তো নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। মাহবুব সাহেব তুরের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে পড়ল। হাসপাতালটার দায়িত্ব কম নয়। যদিও আনানের লোক আছে, তাও বেশিরভাগ সময় তাকেই সবটা দেখতে হয়। আজ প্রথম আনানকে সাদা পাঞ্জাবি পায়জামায় দেখছে তুর। এতক্ষণ খেয়াল না করলেও এখন ঠিকই চোখে পড়ল। তুর চকলেট মুখে পুড়ে তাকিয়ে আছে, চিবনোর কথা বেমালুম ভুলে বসেছে। এর মধ্যে পা থেকে মাথা অবধি ৩-৪ বার পরখ করে নিল। পাঞ্জাবির হাতা গুটোতে গুটোতে তুরকে দেখে মৃদু হাসল আনান। শেষমেশ বউটা তাকে দেখে ইমপ্রেস হয়েছে। আনান চুলে বার কয়েক হাত চালিয়ে ভাব নিয়ে জিজ্ঞেস করল, কি দেখছ এত? তুর চোখের পলক না ফেলে বলল, আপনাকে। আনান তুরের পাশ ঘেঁষে বসে মৃদু হেসে নরম গলায় বলল, পাঞ্জাবিতে বেশি সুন্দর লাগছে। তুর মাথা নেড়ে বার কয়েক পলক ফেলে বলল, হ্যাঁ, একদম শনপাপড়ির মতো লাগছে। ওয়েল ড্রেস শনপাপড়ি। মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেল লাউঞ্জের ফুড কোর্টে সাজানো শনপাপড়ি। আনান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চুপচাপ উঠে পড়ল, তাও ভগ্ন হৃদয় নিয়ে। আজ এতটুকু সে শিওর হয়েই নিয়েছে, বউয়ের কাছে আজীবন প্যাকেট করা খাদ্য হয়েই থাকবে। জীবনে নায়ক কিংবা প্রেমিক সে হতে পারবে না। আর বেস্ট বর হওয়া তো এভারেস্ট জয় করার চেয়েও কঠিন। সেটা এই জন্মে হবে বলে মনে হচ্ছে না। ইনশাআল্লাহ চলবে, ভুলগুলো শুধরে দিবেন। গল্পের নাম তবুও ভালোবাসি, সিজন 2। লেখনীতে সাদিয়া আফরোজ। পর্ব 44। খ্রিস্টান পাড়ায় যাওয়া হয়নি অনেক দিন, তাই আজকে আনান ঠিক করেছে বিকেলে একবার সেই দিক থেকে ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ। পার্টি অফিস থেকে সোজা খ্রিস্টান পাড়ার দিকে রওনা দিল। ক্যাথি স্টেলার দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। যেখানে ক্যাথির দিন ভালো যাচ্ছে না, সেখানে ম্যাথিউর দিন ভালো যাওয়ার কথা নয়। অন্যদিকে সুখনীরের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। আগের ঘরটার ঠিক অপোজিটে ইউ-শেপের দোতলা বিশিষ্ট বিল্ডিং তোলা হচ্ছে। বাচ্চারা সবাই ঝিলের পাশে খেলছে। তার পাশে পার্টি বিছিয়ে বসে আছে প্রবীণরা। আপাতত উঠোনটা ইট বালু আর কংক্রিটে ভরপুর। ক্যাথি স্টেলাও এসেছে আজ। সবার আলোচনার মধ্যমণি তুর। প্রবীণদের সাথে বাচ্চারাও বেশ দুঃখী হয়ে আছে। তুর নেই মানে তাদের লিডাক্তার নেই। তুর থাকতে তাদের সময় কখনো বিরক্ত হয়ে কাটাতে হতো না। তুর সব সময় বাচ্চাদের সাথে মেতে থাকত। প্রবীণদের ক্ষেত্রেও তাই। তুর থাকাকালীন বিকেলের সময়টা আর শুক্রবার তুর এই সুখনীরে উপস্থিত হতো। কখনো গান গেয়ে সময় কাটাতো, তো কখনো খেলাধুলা কিংবা অবান্তর গল্প জুড়ে দিয়ে। ক্যাথি তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, দেখেছ বড় দাদু তুর নেই, সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে। স্টেলা কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। ক্যাথির কথা শুনে তার কাঁদতে ইচ্ছে করছে। ওই দিনের পর থেকে তুরের সাথে না কথা হয়েছে আর না দেখা হয়েছে। মনটা বেশ কয়েকদিন শুধু তুর তুর করছে। বড় দাদু আক্ষেপ করে বলল, না জানি কোথায় বিয়ে দিয়েছে।
আমাদের বড় নাতনিটা বেশ ভোলা ভালা। সংসার ধর্ম পালন করা তো দূরের কথা, সংসার কি সেটাই তো জানে না। না জানি দিদিভাইটা কেমন আছে। প্রবীণদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মহিলা বলে উঠল, তা ঠিক বলেছেন ভাই, আমার খুব চিন্তা হচ্ছে। সবাই একে একে ওনার কথায় সহমত প্রকাশ করলেন। কনস্ট্রাকশন সাইট দেখে ঝিলের দিকে যাওয়ার সময় সবার কথাগুলো শুনতে পায় আনান। আনান আর এগোলো না, না এগিয়ে দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনল। শাহেদ পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছে। আনান জানে তুর এইখানে আসে তো সবার সাথে মিশত, কিন্তু সবার এতটা আপন সেটা জানত না। আনান ভেবেছিল তুরের দুনিয়াতে আম্মার পরে সে দ্বিতীয়, যে তুরকে ভালোবাসে। কিন্তু আজ সেই ধারণা ভুল প্রমাণিত হল। সে ছাড়াও আরও অনেকে আছে যারা তুরজানকে ভালোবেসে চোখে হারায়। ছোটবেলা থেকে তুর এই ভালোবাসার মানুষগুলোর মাঝে থেকে বড় হয়েছে। হয়তো এর জন্য তুরের মধ্যে কোনো প্রকার কুটিলতা নেই, ঝামেলা নেই। সব বিষয়কে সহজ আর পজিটিভ ভাবে দেখে অনেক কঠিন বিষয় বিনা সংকোচে বলে দেয়। হয়তো এই মানুষগুলোর সান্নিধ্যে থেকে তুর এতটা পিওর। আনান লম্বা শ্বাস টেনে গলা খাকিয়ে পা বাড়ায়। আনানকে দেখে ক্যাথি স্টেলা সরে দাঁড়াল। আনান ঠিকই বুঝতে পারে কেন দুজন এমন করছে। সেই দিনের কথা মনে পড়ায় ক্যাথি রেগে চলে যেতে নেয়। তখন আনান ক্যাথিকে ডেকে বলে, ক্যাথি স্টেলা, তোমাদের সাথে আমার কথা আছে। আশা করি চার্চের সামনে থাকবে। ক্যাথি বিরক্তে চ শব্দ করে ধূপধাপ পা ফেলে চলে গেল। স্টেলা কাদো মুখ করে দাঁড়িয়ে আছে। তুরের বর হলেও এখন তো এমপি পদপ্রার্থী। উইদিনের জন্য নিশ্চয়ই পুলিশে দিবে। স্টেলা পারলে এক্ষুনি কেঁদে ভাসায়। কোনো রকম মাথা নেড়ে দ্রুত পায়ে হেঁটে ক্যাথির পিছু নিল। সুখনীরের বাচ্চাদের সুবিধা অসুবিধা জিজ্ঞেস করে নেয় আনান। এরপর প্রবীণদের সবার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেসপূর্বক মুচকি হেসে বেরিয়ে পড়ে। চার্চের সামনে বসে আছে স্টেলা। তার ঠিক পাশে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে ক্যাথি। রাগের কারণে পুরো মুখ ঈষৎ লাল হয়ে আছে তার। আনান চুলে হাত চালিয়ে চুল ঠিক করতে করতে ক্যাথি স্টেলার সামনে দাঁড়াল। ক্যাথি মুখ ফিরিয়ে নেয়। পরক্ষণে আনান ক্যাথি স্টেলাকে পুরো ঘটনা বুঝিয়ে বলে। এতে স্টেলা খুশি হলেও ক্যাথির ব্যাপারটা আন্দাজ করা যাচ্ছে না। সব শুনে ক্যাথি বলে উঠল, দেখুন এমপি সাহেব, একটা কথা বলি। সব সময় মাথায় রাখবেন আপনি কোনো সাধারণ মেয়েকে বিয়ে করেননি। আপনি তুরকে বিয়ে করেছেন। তুর যে কিনা জগতের কঠিনতম অধ্যায়গুলো কখনো পড়ে দেখেনি, আর না ধারে কাছে গিয়েছে। যার মধ্যে কোনো জুট ঝামেলা নেই, কোনো প্রকার কুটিলতা নেই। যাকে রেগে নয় বরং বাচ্চাদের মতো আদর করেন, নরম গলায় বুঝালে সে সব বুঝতে এবং করতে রাজি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুর পুরুষ মানুষের ভালোবাসা বুঝতে সক্ষম নয়, বিশেষ করে বর কিংবা প্রেমিক। তুরের কাছে পুরুষ মানুষ হয়তো খুব বেশি ভরসার, নয়তো খুব বেশি নিকৃষ্ট। ভরসার উদাহরণ দিতে গেলে ফাদার জ্যারেড, ডাক্তার তার কাউসার, সুখনীরের দাদুরা এবং ম্যাথিউ। নিকৃষ্ট পুরুষ মানুষদের উদাহরণ দেওয়ার জন্য ঘটনাটা আমার কাছে স্পষ্ট নয়। তবে ওর জীবনে ও এই দুইটা শব্দ দ্বারা পুরুষ মানুষকে জাজ করে। আমি চাই আপনার ক্ষেত্রে ভরসা শব্দটার সাথে সে ভালোবাসাটাও বুঝুক। তুর ভালোবাসার কাঙাল। একটু আদর একটু যত্ন পেলে সব তিক্ততা ভুলে বসে। একটা মানুষ আরেকটা মানুষকে আজীবনের জন্য সুখী রাখতে পারে না। আপনিও পারবেন না। দুঃখ জীবনে আসবেই, তবে আমি আশা করি আপনি সেই সময়টা তুরের পাশে থাকবেন। দেখবেন তুর আপনার জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে প্রস্তুত হয়ে যাবে।
প্লিজ ওকে বুঝার চেষ্টা করবেন। ক্যাথি কথায় আনান মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল, বুঝতে পেরেছি। আমি অবশ্যই ওর খেয়াল রাখব। তবে তোমাদের একটা কথা দিতে হবে। অবশ্যই। আপনি বলুন। তুরের কোথায় বিয়ে হয়েছে এইটা কাউকে বলবে না। ইভেন কার সাথে হয়েছে সেটাও না। কেউ তুরের কথা জিজ্ঞেস করলে বলবে বিয়ের পর থেকে কথা হয় না। আপাতত এই একটা কাজ তোমাদের করতে হবে। তা না হলে তুরের সাথে তোমাদের লাইফও রিস্ক হয়ে যাবে। স্টেলা মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমরা কাউকে বলবো না। ক্যাথি কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, কিন্তু কেন? অনেক দিন থেকেই মাথায় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সময় হলে জানতে পারবে। শাহেদ। আনানের ডাক্তার শাহেদ দুটো শপিং ব্যাগ নিয়ে এলো। আনান দুইজনের হাতে দুটো ব্যাগ দিয়ে বলল, দুটো মোবাইল আর সিম কার্ড আছে। এইখানে তুর আর আমার নাম্বার সেভ করা আছে। তুরকে কল দিতে হলে এই নাম্বার থেকে দিও। কিন্তু ক্যাথিকে থামিয়ে দিয়ে আনান বলে উঠল, কাল রাত তোমাদের দুজনের মোবাইল হ্যাক হয়েছে। এইটা তুরের খুব কাছের মানুষ সবার সাথে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ? ক্যাথি স্টেলাও দুজন একসাথে মাথা নেড়ে বলল, বুঝতে পেরেছি। একটা কথা ছিল। স্টেলার কথা শুনে আনান বলে উঠল, হ্যাঁ বলো। তুরের সাথে রেগে কথা বলা যাবে না কিন্তু। ওর খুব বেশি অভিমান হয়। বিশেষ করে তাদের উপর যাদের সাথে ভরসা করে, আপন ভাবে। বুঝতে পেরেছেন? আনান হেসে উঠে বলল, খুব ভালো করে বুঝতে পেরেছি। তোমাদের বান্ধবী 2 দিন ধরে অভিমান করে কথা বলেনি আমার সাথে। কাল রাতে অবশ্য অনেক কষ্টে অভিমান ভেঙেছে। আনানের কথায় হাসল ক্যাথি স্টেলা। যাক, অবশেষে তুর মেনে নিচ্ছে। মুখোমুখি বসে আছে আনান আর ফাদার জ্যারেড। কিছুক্ষণ পর এসে উপস্থিত হলেন মাদার ক্রিস্টোফার। তুরের বিয়ের পর থেকে এই অবধি বাইরের সিচুয়েশন সবটা বলার পর বেশ চিন্তিত তারা। শেষে আনানের কথা মতো সিকিউরিটি বাড়িয়ে দিল ফাদার জ্যারেড। আনান দুইজনকে দুটো নতুন মোবাইল আর সিম কার্ড দিয়ে বেরিয়ে পড়ল। আপাতত এই দিকটা নিয়ে আর ভাবতে হবে না। অন্যদিকে তুরকে বসিয়ে বসিয়ে সংসারের পাঠ পড়াচ্ছে যতি। সংসার শেখাতে শেখাতে দুটো নাটক দেখে ফেলেছে। যদিও সবটা তুরের মাথার উপর দিয়ে গেছে, কিন্তু শেষে যতি এইটা বুঝাতে সক্ষম হয়েছে সংসার ঠিক রাখতে হলে জামাইকে হাতের মুঠোয় রাখতে হবে। কিছুতেই হাতের বাইরে যেতে দেওয়া যাবে না। তুরের মতোই বুঝল। কিছুক্ষণ পর পর হাতের মুঠ চেক করছে। তুর চিন্তায় পড়ে গেছে, এত বড় জামাইকে এত ছোট হাতের মুঠোয় কিভাবে নিবে। এই নিয়ে প্রশ্ন করাতে যতি কেঁদে ভাসানোর জোগাড়। শেষে আরও 2 ঘন্টা বুঝিয়ে তুরকে রুমে পাঠাল। রাত 10টা করে ফিরল আনান। অন্যদিকে তুর সেই সন্ধ্যা থেকে আনানের জন্য অপেক্ষা করছে। আনান রুমের দরজা খুলে যেই না রুমে ঢুকবে অমনি তুরকে দেখে চমকে উঠল। উঠবেই বা না কেন? দরজার ঠিক অপর প্রান্তে তুর বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। একদম সামনে। আনানের চমকে উঠা চেহারার দিকে বিচক্ষণ দৃষ্টিতে তাকিয়ে আছে তুর। চোখ ছোট ছোট করে পা থেকে মাথা অবধি বেশ কয়েকবার দেখে নিল। আনান বেচারা বউয়ের এমন বদলানো রূপ দেখে হতবাক। বুঝতে পারছে না কি হচ্ছে। তুর সরে দাঁড়াল। আনানের কলিজায় কাঁপন ধরে গেছে। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তুর এক ভ্রু উঁচিয়ে দেখছে আনানকে। আনান অপ্রস্তুত ভঙ্গিতে বলল, কি হয়েছে তুরজান? কি দেখছ এমন করে? হঠাৎ করে কিছু একটা মনে পড়ল তুরের। তুর আনানের চারপাশে ঘুরে ঘুরে দেখল।
আনান বিস্ময় নিয়ে বউয়ের কাজকারবার দেখছে। তুর আনানের ঠিক সামনে দাঁড়িয়ে বুকের কাছে মুখটা এগিয়ে দিয়ে কয়েক সেকেন্ড থেকে আবারও সরে দাঁড়াল। এইবার আনান আরও বেশি চমকায়। তুর ড্রেসিং টেবিলের উপর থেকে পারফিউমের বোতল নিয়ে গন্ধ শুকে কাউচের উপর বসল। আনান বেশ চিন্তায় পড়ে গেছে। কি হচ্ছে সেটাই বুঝতে পারছে না। আজ হঠাৎ বউ এত সিরিয়াস। অবশ্য এই সিরিয়াস চেহারাও আনানের কাছে তুরকে অসাধারণ লাগছে। আনান তুরের সামনে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে তুরজান? তুর মাথা উঁচু করে আনানের মুখের দিকে তাকিয়ে বলল, সকাল থেকে এই অবধি কোথায় ছিলেন? ফিরতে এত দেরি হলো কেন? আর আপনার গা থেকে অন্য পারফিউমের গন্ধ আসছে কেন? তুরের এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আনান। হঠাৎ আক্রমণ নিতে পারছে না বেচারা। তুর সূক্ষ্ম দৃষ্টিতে আনানকে দেখছে। আনান কি উত্তর দিবে সেটাই বুঝতে পারছে না। তুর দুই ভ্রু নাচিয়ে বলল, সত্যি করে বলুন তো কোথায় ছিলেন? আনানের কাছে তুরকে এখন পাক্কা গিন্নি মনে হচ্ছে, যে অধিকার খাটিয়ে বরকে জবাবদিহিতা করছে। আনান মুচকি হেসে বলল, নির্বাচনের কাজ ছিল। আজ একটা শোডাক্তার ছিল, ওইখানে গিয়েছিলাম। কোন দেশে শোডাক্তার রাত 10টা অবধি হয়? সত্যি করে বলুন কোথায় ছিলেন? আনান পড়েছে মহা বিপাকে। কি করে বিশ্বাস করাবে? সত্যি বলছি, শোডাক্তার ছিল। শোডাক্তার তো বিকালে শেষ হয়ে গেছে। তুর গালে হাত ঠেকিয়ে চিন্তিত গলায় বলল, বিকালের পর থেকে কোথায় গিয়েছিলেন? আনান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। হঠাৎ করে এত ইন্টারোগেশন কেন চলছে সেটাই বুঝতে পারছে না। এখন বলাও যাবে না হ্যাভেন এরিয়াতে গিয়েছিল। বললেই তুর যাওয়ার জন্য বায়না ধরবে। আনান বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, গিয়েছিলাম এক জায়গায়। কাজ ছিল। তুমি বসো, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসি। আনান কোনো রকম পালিয়ে বাঁচল। এইদিকে তুর চিন্তায় বিভোর। জামাইটা বোধহয় সত্যি হাতের মুঠোর বাইরে চলে যাচ্ছে। তুর মাথায় ওড়না পেঁচিয়ে টেনেটুনে ঠিক করে রুমের বাইরে চলে গেল। যতি আপাকে জানাতে হবে। সত্যি বোধহয় হাতের মুঠ ছাড়া হচ্ছে। এর একটা বিহিত না করলেই নয়। আনান শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তুর হঠাৎ এমন কেন করছে সেটাই বুঝতে পারছে না। জিজ্ঞেস করতে হবে কেন এমন করছে। আনান তাড়াতাড়ি চেঞ্জ করে বেরিয়ে পড়ল। অন্যদিকে তুর আর যতি মিলে গোলটেবিল বৈঠক চলছে। সব শোনার পর যতি চিন্তিত ভঙ্গিতে বলল, তোমার কথা শুনে যা বুঝলাম তাতে করে হাতের মুঠোর বাইরে বলা যায় না। আনান স্যার রাগী হলেও ভালো মানুষ। তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু? তুই আগ্রহ নিয়ে বলল, কিন্তু কি? যতি মুখাবয়ব কঠিন করে বলল, পুরুষ মানুষের বিশ্বাস নেই। এরা ছোচা হয়। বিড়ালও এদের থেকে ভালো হয়। এদের ঘরে যত সুন্দর বউ থাকুক না কেন এরা বাইরে গিয়ে ঠিকই অন্য মেয়েদের দিকে তাকায়। তুর মুখ কঠিন করে বলল, হুম হুম, বুঝতে পেরেছি। তার মানে উনি আজ শনপাপড়ি সেজে অন্য মেয়ে পটাতে গেছে, তাও আমার মতো কিউট পিউট বউ ঘরে রেখে। যতি আমতা আমতা করে বলল, আরে আপামনি এত তাড়াতাড়ি শিওর হলে তো হবে না। আরও 2 দিন দেখতে হবে। আপাতত এমনভাবে থাকো যেন কিছুই হয়নি। তুর চোখ ছোট ছোট করে বলল, ঠিক আছে। শুধু 2 দিন। আনান তুরকে খুঁজতে খুঁজতে কিচেনের সামনে এসে দেখে তুর কিচেন থেকে বের হচ্ছে। আনানকে দেখে তুর মুচকি হাসল। এই হাসিতে আনান আবারও কনফিউজড। যতি আনানকে দেখে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল।
আনান তুরের হাত ধরে জ্যোতিকে উদ্দেশ্য করে বলল, টেবিলে খাবার দাও। জ্যোতি মাথা নেড়ে বলল, জি স্যার। আনান তুরের হাত ধরে সোফায় বসল। কি হয়েছে বলো? আজ হঠাৎ এত প্রশ্ন? তুর মাথা নেড়ে বলল, এমনিতেই। আনান সন্দিহান চোখে তুরের মুখপানে চেয়ে আছে। আদেল নুসাইবের কোলে বসে আছে। এই নিয়ে বেশ কয়েকবার তুরের কথা বলে ফেলেছে মামুকে। নিহারিকার বর আবিদ আজ দেশের বাইরে থেকে ফিরেছে। নিজ বাড়িতে না গিয়ে নুসাইবকে দেখার জন্য এয়ারপোর্ট থেকে সোজা শ্বশুর বাড়িতে এসে উঠেছে। নিহারিকা আর সার্ভেন্টরা মিলে রান্নাবান্না করছে। আবিদ তখন শালাবাবুর সাথে বসে গল্প করছে। এর মধ্যে আদেল কথা শুনে আবিদ জিজ্ঞেস করল তুরের কথা। নুসাইবও তপ্ত নিঃশ্বাস ফেলে মুচকি হেসে বলল, ও কিছু না। আদেল অনেক দুষ্টু তো তাই মজা করছে। আবিদ মুচকি হেসে বলল, মেয়েটার বিয়ে হয়ে গেছে? আবিদের কথায় নুসাইবও নির্জীব হয়ে তাকায়। আবিদ আলতো হেসে বলল, তোমার চোখ মুখ দেখলে বোঝা যায় শরীরের অসুস্থতার চাইতে তোমার মন অসুস্থ বেশি। মনের অসুস্থতা তোমাকে ফুরবল করছে। সে তোমার ভাগ্যে ছিল না নুসাইব। থাকলে সে অবশ্যই তোমার হতো। নুসাইব টেনে নিঃশ্বাস নিয়ে বলল, আমার ভাগ্যের ঝুলিতে শুধু সে কেন? কোনো প্রাপ্তিই নেই। আমাকে আজীবন ঋণী হয়ে থাকতে হবে। হয় নিজের নয়তো নিজের মানুষদের করা ঋণের বোঝা নিয়ে থাকতে হবে। তাছাড়া আমি চাইনি সে আমার হোক। আমি তার জন্য মরণ ফাঁদ বই কিছুই না। তাহলে এতটা ভেঙ্গে পড়ছ কেন? মস্তিষ্ক মনকে বুঝাতে অক্ষম তাই। আবিদ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, দূর থেকে ভালোবাসা যায়। ভালোবাসলে যে অধিকার খাটাতে হবে এমন কোনো কথা নেই। তোমার ভালোবাসা শুধুই তোমার, এতে অন্য কেউ হস্তক্ষেপ করবে না। সময় নাও, নিজেকে ঘুছাও। ভালোবাসা পেতে হবে এমন কোনো কথা নেই, দূর থেকে ভালোবাসো। নুসাইব বুক ফুলিয়ে শ্বাস নিল। বিছানায় পিঠ ঠেকিয়ে বসতে বসতে বলল, হুম। এনামুল হক ঘন ঘন পায়চারি করছে। খবরটা উপরের মহল অবধি পৌঁছে গেছে। এখন সব কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে। তাও হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। যা করার তাকেই করতে হবে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর মোবাইল ফোন হাতে নিল। খাওয়া দাওয়া শেষ করে রুমে যেতে না যেতেই তুর বিছানায় শুয়ে পড়ল। আনান কিছুটা অবাক হলেও প্রকাশ করল না। তুর জোরপূর্বক চোখ বন্ধ করে রেখেছে। আনান চিরুনি এনে তুরকে বসিয়ে দিল। তুর নাকচ করলেও শুনল না। চুল আছড়ে দিতে লাগল। তুর মুখ টিপে হাসছে। না, জামাই হাতের বাইরে যাচ্ছে না। এই ভেবে কিছুটা স্বস্তি বোধ করছে। আনানের চোখ এড়াল না তুরের এই হাসি। তুরের হয়তো খেয়াল নেই। আয়না বরাবর বসায় তুরের মুখখানা আয়নার মাঝে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই হাসিতে আনান যেন যুদ্ধ জয় করেছে। তার উপচে পড়া ভালোবাসায় তুরের লুকিয়ে চুরিয়ে হাসার ব্যাপারটা ঢেউয়ের চেয়ে কম ছিল না। লাইট অফ করে শুয়ে পড়ল আনান। তুরকে পাশে শুয়ে আলতো করে জড়িয়ে ধরল আজ। অমত করেনি তুর, বরং বেড়াল ছানার মতো আনানের বুকে মুখ গুজে পড়ে আছে। চুলে হাত বুলিয়ে চুমু আটল আনান। অদ্ভুত প্রশান্তিতে ভরে গেছে বুক। অনুভূতিগুলো সাতরঙা প্রজাপতি হয়ে ঘুরে বেড়াচ্ছে চারপাশে। সুখ সুখ অনুভব নিয়ে স্নিগ্ধ আবেশে চোখ বুজল আনান। শূন্য বুক পূর্ণ হল আজ। তার সাথে সুখেরা ভিড় করেছে চোখে। তাই নির্ঘুম আনান আজ ঘুমে বিভোর। ক্লান্তির অগোচরে আর অনুভূতির গহীনে। ইনশাআল্লাহ চলবে।